প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ১৬। আহনাফের গান শেষ হতেই চারিদিক করতালিতে ফেটে পড়ল, যেন সবাই আহনাফকে আরেকটা গান গাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু আহনাফ আজ তাদের কথা রাখল না। স্টেজ থেকে নেমে গেল সে। হাতে ব্যান্ডেজ করা হয়নি, রক্ত শুকিয়ে টানটান হয়ে গেছে, ব্যথায় টনটন করছে দুই হাত। তবে আজ বুকে ব্যথা বেশি তার। কুহু দেখল সবটা। তার কি হলো কে জানে। সবাইকে ঠেলে ঠুলে সে বের হলো। পেছন থেকে আয়ান আর রোদেলা তাকে ডাকছে, কিন্তু সে শুনল না। সে আহনাফ যেদিকে গিয়েছে সেদিকে ছুটল। রাহুল কপাল কুঁচকালো, যাচ্ছে কোথায় মেয়েটা। তার খুব কৌতূহল হলো। সেও সবার চোখের অগোচরে কুহুর পেছনে গেল। আহনাফ ভাই, কি গানটা গেয়েছিস আজ মাইরি, অসাধারণ ভাই। আদিতের কথা শেষ হতেই আরিফ বলল, মাইয়াগুলো যেভাবে তোরে দেখতেছিল রে মামা, কোন দিন দেখেন ওই ডাইনিগুলো। তবে যাই বল আহনাফ, আজকে অনেক জোশ গিয়েছিস মামা। নাতাশার কথা শেষ হতেই আহনাফ বলল, যাকে ডেডিকেট করে গাইলাম সে বুঝলেই হয়। আদিত্যরা একসাথে সুর টেনে বলল, ও। আহনাফ ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন বের করলো। কারো সাহায্য সে নিল না। নিজের কাজ সে নিজেই করতে পছন্দ করে। হঠাৎ তখন আসবো। সবাই দরজার দিকে তাকালো। এখন এই মুহূর্তে কুহুকে তারা কেউ প্রত্যাশা করেনি বোধ হয়। তাদের চাহনিটা তেমনই ছিল। আদিত আহনাফের পাশেই ছিল। সে ফিসফিস করে বলে উঠল, তোর ফুলটুসি এসে গেছে মামা, রাগ ভাঙাবে মনে হয়। আহনাফ কুহুকে একবার দেখে নজর সরিয়ে নিয়ে আবার হাতে মেডিসিন লাগানোতে মনোযোগ দিয়েছে। কুহু ওদের কারো থেকে জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করলো, ভেতরে আসবো? আহনাফ কাট কাট গলায় বলল, না। হতভম্ব হলো কুহু। বাকিরা মুখ টিপে হাসছে। নাতাশা বলে উঠল, হুম। কিরে মামা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে বুঝতে পারছিস না? বারবার আসবো আসবো কেন জিজ্ঞাসা করছে। ইনডাইরেক্টলি আমাদের যেতে বলতেছে। আদিত বলে উঠল, এসব পীড়িতের ভাষা বুঝি না বইন। একটা গার্লফ্রেন্ডের অভাব বোধ করছি মাইরি। ধরু, একখান গার্লফ্রেন্ড চাই নিজের জন্য। প্যারা খাবো, পীড়িতের ভাষা বুঝবো, ফকির হব সামান্য। আদিত গান গাইতে গাইতে বেরিয়ে গেল। পাশে টেনে আরিফকেও নিয়ে গেল। নাতাশা যাওয়ার আগে কুহুর কানে কানে বলল, বেস্ট অফ লাক। কুহু বোকা বনে গেল। এদের কথার মাথামুন্ডু বুঝতে পারছে না সে। এমনভাবে বলছে যেন কুহু আহনাফের গার্লফ্রেন্ড। আর ওদের বেরিয়ে যেতেই বা সে কখন বলল। কুহু আহনাফের দিকে তাকালো। আহনাফ আর একবারও তার দিকে তাকায়নি। রাগ করলো। অবশ্য সেটা স্বাভাবিক। কুহু ভেতরে এলো। আহনাফের ক্ষতবিক্ষত হাত দেখে বিস্ময় স্বরে বলে উঠল, এ কি, আপনার হাতে কি হয়েছে? আহনাফ বলল না কিছু। সে অভিমান করেছে। কেন কথা বলবে সে? পারলে আজ তার অভিমান ভাঙুক। আহনাফকে কথা বলতে না দেখে কুহু বলল, আপনি কি রাগ করেছেন? আহনাফ সরু চোখে তাকালো কুহুর দিকে। কুহু খানিকটা ভরকালো। আমতা আমতা করে বলল, ইয়ে আসলে তখন বের হও। কুহু বুঝল না তাকে কি বেরিয়ে যেতে বলল। সে বলল, জি। আহনাফ তার তাকালো। এরপর গম্ভীর স্বরে বলল, গেট আউট। কুহুর আগে নাক ফোলালো। এবার রাগ ভাঙাতে এসেছে বলে কি মাথায় উঠে নাচবে নাকি? কত বড় সাহস তাকে বেরিয়ে যেতে বলে। কুহু কল্পনায় আহনাফের টুটি ধরে শটাং শটাং করে দুটো থাপ্পড় লাগালো। তার ভাবনার মাঝেই আহনাফ চেঁচিয়ে উঠল, বের হতে বলছি আমি, কানে শোনো না তুমি? কুহু চমকে উঠল। নাকের ডগার ওপর পাতলা ফ্রেমের চশমাটা ঠিকঠাক করলো। বুকে থুতু দিয়ে বলল, এজন্যই আপনারে খাটাস ডাকি। আহনাফ রাগী চোখে তাকালো। কুহু নাকের ডগা ফুলিয়ে বলল, চোখ রাঙাচ্ছেন কাকে? হ্যাঁ, এই আপনাকে ভয় পাই আমি? হ্যাঁ, ভয় পাই আপনাকে? কুহু কথাগুলো বলতেই আহনাফের দিকে এগিয়ে গিয়ে ওর বুকে ধাক্কা মেরে বলতে লাগলো, ভয় পাই আপনাকে আমি, ভয় পাই? এমন এক। আহনাফের ধৈর্যের বাঁধ ভাঙল। দাঁড়িয়ে পড়ল সে। উচ্চতায় সে অনেকটা লম্বা। কুহু তার বুক সমান। আহনাফ দাঁড়াতেই কুহু ওমাগো বলেই দুপা পিছিয়ে গেল। আহনাফ সরু চোখে তাকিয়ে তার দিকে। কুহু আবার বুকে থুতু দিয়ে বলল, আপনাদের কি হরলিক্সের ব্যবসা নাকি? আহনাফ কিছু বলছে না। সে শুধু কুহুর দিকে তাকিয়ে রয়েছে। কুহু বলল, ছোটবেলায় এক ছেলে আমার হরলিক্সের ডাব্বা নিয়ে দৌড় দিছিল। আপনি ছিলেন বোধহয় ওই ছেলেটা, তাই না? ওই এক ডাব্বা হরলিক্স না খেতে পারার কারণে আজ আমি লম্বা হতে পারিনি, আর আপনি বেশি লম্বা হয়ে গেছেন। দেখেছেন একটা ভুল কি করে সারা জীবনের কান্না হয়। আহনাফ না চাইতেও ফিক করে হেসে ফেলল। সে বলল, কোথা থেকে পাও এসব উদ্ভট কথা? আহনাফ নিচের জায়গায় বসলো আবার। কুহু দাঁত কেলিয়ে বলল, হাসলে কিন্তু রাগ থাকে না, দাদি বলতো আমাকে। আহনাফের মুখ আবার গম্ভীর হয়ে গেল। ঠোঁটের হাসিটুকু শুষে নিল তার গম্ভীরতা।
কুহু চসূচক শব্দ করল, তা দেখে ওর পাশে একটু দূরত্ব রেখে বসলো। এরপর বলল, আসলে তখন আমি ওভাবে বলতে চাওনি, বাট ওটাই তো বলতে চেয়েছো। আরে না না, আহনাফ শব্দ করে হাসলো, ব্যঙ্গ মিশ্রিত হাসি। কুহু বলল, আমি আপনাকে উদ্দেশ্য করে কিছুই বলতে চাইনি। আমি বাদ দিন, সরি। আহনাফ তাকালো কুহুর দিকে। কুহু নিচের ঠোঁট কামড়ে রেখেছে। আহনাফ সেদিকে তাকিয়ে বলল, আমার সামনে কখনো ঠোঁট কামড়াবে না। কুহু ঠিক করে ফেললো সাথে সাথে। আহনাফ দৃষ্টি সরিয়ে নিল। কিয়ৎক্ষণ নীরবতা পালন করলো দুজন। নীরবতা ভেঙে কুহুই বলল, হুম, আপনার হাত তো অনেকটা কেটে গেছে, কি হয়েছিল? আহনাফের ভনিতাহীন জবাব, দেওয়ালে ঘুষি মেরেছি রাগ না কমা পর্যন্ত। কুহু আহনাফের বাহুতে মৃদু থাপ্পড় মেরে বলল, আরে বেটা, আপনি তো দেখি আমার মতো। আহনাফ এক ভুরু উঁচু করে একবার কুহুকে দেখছে, আর একবার কুহুর হাত তার বাহুতে রাখা দেখছে। কুহু দাঁত কেলানো বন্ধ করে সাথে সাথে হাত সরিয়ে নিল। আহনাফ আবার সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। কুহু বড্ড বিরক্ত হলো। সে সরি বলার পরেও এত রাগ মানা যাচ্ছে না। এই শেষবার সরি বলবে। সে মানলে মানবে, তা না হলে মানবে। কুহু গলা খাকারি দিয়ে বলল, সরি, আপনাকে ভুল করে বলে ফেলেছিলাম সেসব। আশা করি আর রাগ নেই। আহনাফ এবারেও কথা বলছে না কোনো। কুহু রাগ সপ্তম আসমানে উঠল এবার। সে উঠে দাঁড়ালো, চেতে বলে উঠল, এই বাঙ্গির পোলা, এতক্ষণ ধরে মানাতে চাইছি, মানছিস না কেন? আমার বয়ফ্রেন্ড না জামাই তুই, যে এত রাগ দেখাচ্ছিস? তুই তোকারিতে বড্ড বিরক্ত হলো আহনাফ। সে কিছু বলতে নিবে, তখন কুহু আহনাফের দিকে ঝুঁকে তাকে কাতুকুতু দিতে দিতে বলতে লাগলো, রাগ ভাঙবে না মানে রাগের মা কা বাপ, হাস হাস শালা। আহনাফ হো হো করে হাসতে লাগলো। কুহুর হাত থামানোর চেষ্টা করছে সে। এক পর্যায়ে ধড়াম করে বেঞ্চ থেকে পড়ে গেল। আহনাফ কুহুর এক হাত ধরেছিল, তার দরুন তাকে নিয়ে নিচে পড়ল সে। ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কুহু পড়ল আহনাফের ওপর, তার ওষ্ঠ গিয়ে ঠেকল আহনাফের ওষ্ঠের সাথে। দুজনের চোখ রসগোল্লা। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলো রাহুল। ওদের এভাবে দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। ওরা কোথায় গেল বলো তো? রোদেলা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কি জানি। আয়নার রোদেলা একটা সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে। স্টেজে এখনো নাচ গান হচ্ছে। রোদেলার নজর হঠাৎ ক্যান্টিনের দিকে গিয়ে আটকালো। রাফি একটা বাইকে হেলান দিয়ে বিস্কুট খাচ্ছে। ছেলেটা আজ নীল রঙের একটা শার্ট পরেছে, তাও আবার ইন করে। অনেকটা পরিপাটি লাগছে আজ তাকে। রোদেলা ভেবে পায় না, এ এত বিস্কুট পাগল কেন? সারাদিন বিস্কুটই খায় নাকি? বিস্কুটখোর মদনা নামটা মনে মনে বলে নিজেই হেসে ফেলল রোদেলা। তবে তখনকার জন্য খারাপও লাগছে। এই রাহুল ভাইটা বেশি বেশি বলে, শালা একটা যাচ্ছে তাই। রোদেলা ভাবলো রাফিকে একটাবার সরি বলবে রাহুলের তরফ থেকে। রাফিকে সে সহ্য করতে পারে না, সেটা অন্য ম্যাটার। রাহুল কেন ওসব বলবে? রোদেলা আয়নের উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনি থাকুন, আমি একটু আসছি, চলে আসবো এক্ষুনি। আয়নকে কথা বলার সুযোগ না দিয়েই রোদেলা হাওয়া হয়ে গেল। আয়ন দীর্ঘশ্বাস ছাড়ল, তাকে একা করে সবকটা চলে গেল। মিস নাতাশার সাথে একটু কথা বলা যাক বরং। কিন্তু সেই বা কোথায়? আয়ন এদিক ওদিক তাকে খুঁজতে লাগলো। এদিকে রোদেলাকে নিজের দিকে আসতে দেখে রাফির ভ্রু কুঁচকে এলো। রোদেলা তার সামনে এসে থামলো। রোদেলা কিছু বলতে নিলে রাফি হাত উঁচু করে থামিয়ে দিল। বিস্কুটের প্যাকেটটা দূরে সরিয়ে বলল, এবার বলুন। রোদেলা বোকা বনে গেল, সে কি ওর বিস্কুট নিতে এসেছে নাকি? রোদেলা বলল, এটা কি হলো? কি? বিস্কুট সরিয়ে নিলেন যে আমাকে দেখে? সেটা তো আপনি ভালো জানবেন। আল্লাহ জানে আমার বিস্কুটের সাথে আপনার কী শত্রুতা। যখনই আসেন তখনই আমার বিস্কুট আর আস্ত থাকে না। রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়ল। ওসব কথায় না গিয়ে সে বলল, তখনকার জন্য ওই ভদ্রলোকের তরফ থেকে আমি সরি বলছি, কিছু মনে করবেন না। রাফি কপাল কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। এরপর সে বলে উঠল, কি ব্যাপার বলুন তো মিস চর্নি, হঠাৎ এসব সরি টরি বলছেন যে? ঝেড়ে কাশুন তো। রোদেলা তাকিয়ে রইল তার দিকে। আচ্ছা ঝামেলা তো। ভালোভাবে কথা বললে আপনার সহ্য হয় না নাকি, মদনা কোথাকারের? রাফি বলে উঠল, এই আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন মিস চর্নি। রোদেলা হঠাৎই খেপে গেল। সে এক আঙুল তুলে খেকিয়ে বলতে লাগলো, আপনি চর্নি, আপনার 14 গোষ্ঠী চর্নি। আবার যদি কোনোদিন বলেছেন তো দেখবেন কি করি। রোদেলা রাফির দিকে ঝুঁকে বলছিল কথাগুলো। রাফিও যথাসম্ভব মাথা পেছনে নিয়ে গেছে। তার হাত বাঁকা হয়ে কখন যে বিস্কুট পড়ে গেল সে বুঝতেও পারল না। তবে রোদেলা ঠিকই তা দেখল। বোকা বনে গেল মেয়েটা। ঘন ঘন আঁখি পল্লব ঝাপটালো সেদিকে তাকিয়ে। এরপর একবার রাফির দিকে তাকালো সে।
কি করবে এখন সে? উল্টো দৌড় দিবে? যেই ভাবা সেই কাজ। আচমকা মেয়েটা উল্টো দিকে দৌড়ানো আরম্ভ করলো। রাফি ভরকালো, কি হলো হঠাৎ? ওর পালিয়ে যাওয়া দেখতে দেখতেই সে বিস্কুটের প্যাকেটে হাত ঢোকালো। এদিক ওদিক হাত দিয়ে যখন কিছু পেল না, তখন সে তাকালো প্যাকেটটার দিকে। আই হাই, বিস্কুট কই গেল? পেছনে ঘুরে তাকাতেই দেখে সব নিচে পকাত হয়ে পড়ে রয়েছে। রাফি রোদেলার যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, চৈনি! আমার বিস্কুট! রোদেলা দৌড়াতে দৌড়াতে আয়নের পাশে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা। আয়ন কপাল কুঁচকালো। রোদেলা পেছন ঘুরে তাকালো। আই হাই, রাফি আসতে দেখি রোদেলা আবার ভৌ দৌড় লাগালো। রাফিও ছুটল পেছন পেছন। আয়ন বোকার মতো ওদের ছুটতে দেখছে শুধু। বার্ড! বড্ড আকুল ভরা স্বরে বলে উঠল রাহুল। সে জানে না তার কেন খারাপ লাগছে, তবে সে কিছুতেই আহানাপের সাথে কুহুকে সহ্য করতে পারছে না। কুহু আহনাপের উপর থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আহনাপ তখনও হতভম্ব। কি হলো এটা? কুহু তেতে আহনাপকে কিছু বলতে যাবে, তখন তার নজর গেল দরজায় দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে। কিছু বলতে নিয়েও বলল না। আহনাপ তাকিয়ে কুহুর দিকে। কুহু রাহুলের দিকে তাকিয়েই আহনাপের দিকে হাত বাড়ালো। হোল্ড মাই হ্যান্ড, জান। না ভরকালো। জান? ঠিক শুনল সে। সে বলল, কুহু তাকালো তার দিকে, এরপর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, হাতটা ধরো সোনা। আহনাপের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যদি স্বপ্নই হয় তাহলে তার ঘুম যেন আর না ভাঙে। সেই স্বপ্নেই থাকতে চাই। আহনাপ হাঁ করে থেকে হাত বাড়ালো। কুহুর হাত ধরে উঠল সে। কুহু আহনাপের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, তুমিও না? কি করলে এটা তখন? এটা ভার্সিটি সোনা, ভুলে গেলে? যদি কেউ দেখে ফেলতো? আমার বুঝি লজ্জা লাগে না? কুহু আলতো করে আহনাবকে জড়িয়ে ধরল। আহনাবের হার্টবিট বেড়ে গেল, শরীরের পশম দাঁড়িয়ে গেল তার। তার তিলোত্তমা তাকে জড়িয়ে ধরল। আহনাব বুঝি পাগল হয়ে যাবে? আহনাব কাঁপা কাঁপা হাত রাখলো কুহুর পিঠে। রাহুল হাত মুষ্টিবদ্ধ করে ফেললো। চলে গেল ওখান থেকে সে। সে ভেবে পাচ্ছে না যে তার এত রাগ লাগছে কেন। কুহু যার সাথে যা খুশি করুক তাতে তার কি? সে তো কুহুর জন্য দেশে আসেনি। সে তো, তাহলে কেন এমন লাগছে? রাহুল ফুঁসতে ফুঁসতে হাঁটতে লাগলো। একবার ভালোবাসি বলবে প্লিজ? কুহু চোখ মুখ কুঁচকে তাকালো আহনাপের দিকে। বাঙ্গির পোলা দেখে ইমোশনাল হয়ে গেছে। কুহু চসূচক শব্দ করল। নিজের এহেন কাজে রাহুলকে দেখলেই তার চান্দি গরম হয়ে যায়। কি করে না করে হুঁশ থাকে না। সে ধীরে ধীরে ছাড়াতে চাইল আহনাবকে, তবে আহনাব ছাড়ল না। সে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কুহু বলে উঠল, ছাড়েন ভাই, আমি আপনার কোলবালিশ না। আহনাব চোখ বুজেছিল, সেভাবে মুচকি হেসে বলল, আজ বুঝলে তুমি আমাকে? আজ সময় হলো তোমার আমাকে জড়িয়ে ধরার। কতগুলো দিন আমি অপেক্ষায় ছিলাম জানো? কুহু এবার ঝাটকা মেরে ছাড়িয়ে নিল। আরে ধুরো, দম বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি বাঙের ডায়লগ মারতেছেন। আহনাব বাচ্চাদের মতো তাকালো কুহুর দিকে। কুহু দেখলো তা, হতাশার শ্বাস ফেললো সে। এরপর বলল, আপনাকে কষে দুটো চড় মারতে ইচ্ছে করছে। আহনাব ওর দিকে ঝুঁকে নিজের গাল বাড়িয়ে দিল। হতভম্ব কুহু, এ কে বে গাল বাড়িয়ে দিল? আহনাব হঠাৎ বলে উঠল, আমার না তোমাকে কোলে তুলে নাচতে ইচ্ছা করছে। তুমি থাপ্পড় মারার পর নাচবো, ঠিক আছে? আহা, কি নিষ্পাপ আবদার! কুহু মুখ কুচকালো। আহনাব বলে উঠল, এই মারলে যদি তোমার হাতে ব্যথা লাগে, আমি মেরে দেব নিজেকে। কুহু হতভম্ব হয়ে বলল, ওয়েট। আহনাব নিজের গালে থাপ্পড় মারতে নিলে কুহু আটকে দিল। কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। এককালে সে আল্লাহকে বলেছিল তার জীবনে এমন একজনকে পাঠাতে যে তাকে ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহ দেখি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। কুহু বলে উঠল, আপনি পাগল হয়ে গেছেন। আহনাফ হঠাৎ খুশি মনে চেঁচিয়ে বলতে লাগলো, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আজ। আজ আমার তিলোত্তমা আমাকে। কুহু আহনাফের মুখ চেপে ধরল। আহনাফ জোরে জোরে হাসতে লাগলো। কুহু হাঁ করে দেখতে লাগলো তার আনন্দ উল্লাস। কুহু দীর্ঘশ্বাস ছাড়ল। কোনো কারণে ওসব করেছে সেটা শুধু সেই জানে। সে বলল, আপনি এখনো আমার অতীত জানেন না। ব্যঙ্গের মতো লাফানো বন্ধ করুন। আহনাফ উৎফুল্ল মনেই বলে উঠল, পাস্ট ইজ পাস্ট বেবি, ডোন্ট ইউ নো দ্যাট? কুহু তেতে বলে উঠল, একদম বেবি টেবি বলে ডাকবেন না। আর এই পাস্ট কোনো সাধারণ পাস্ট নয় লা। এর বর্তমান আর ভবিষ্যৎ ধ্বংস করার মতো পাস্ট, বুঝছেন? কুহু ঝাড়ি মেরে বলল। আহনাপের হাসি উবে গেল। কুহু বলল, আপনি যেমন পাগলামো শুরু করেছেন আপনাকে এটা জানাতেই হবে। আহনাব গম্ভীর হলো আগের মতো। বলো। এখানে নয়, অন্য কোথাও। কোথায় মিট করব জানিয়ে দিব আমি। আর এটা শিওর থাকুন যে ওই পাস্ট জানলে আপনি আর আমার দিকে ফিরেও তাকাবেন না। এতটাই জঘন্য আমার অতীত। কুহু তাচ্ছিল্য করে হাসলো। আহনাব কপাল কুঁচকালো।
কি এমন অতীত রয়েছে তার? ও কি কাউকে ভালোবাসতো? তো বাসতেই পারে, এতে জঘন্যের কি আছে? আচ্ছা, এই জন্যই কি তার তিলোত্তমা তার সাথে এত দূরত্ব সৃষ্টি করে রেখেছে, নাকি অন্য কিছু? কুহু আবার বলল, আপনার মনে আমার জন্য এখন যে ভালোবাসাটা আছে সেটা তখন ঘৃণায় পরিণত হবে। আহনাব আলতো হেসে বলল, আমার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে কোনো অতীত শুনে তা ঘৃণায় পরিণত হবে। আর চাঁদের গায়ে কলঙ্ক আছে জেনেও কিন্তু মানুষ তাকে ভালোবাসে, ঘৃণা করে না। কুহু হাসলো, যেন বুকের মাঝে অনেকটা কষ্ট নিয়ে হাসলো সে। আহনাব দেখে গেল তা। মাঝে কেটে গিয়েছে 3টা দিন। যে সেরকম ছিল সে সেরকমই আছে। তবে কুহু আর ভার্সিটি যায়নি, আজও যায়নি। আজ সে আহনাফের সাথে দেখা করতে যাবে। ছেলেটা যা শুরু করেছে তাকে এবার সবটা বলাই লাগবে। হঠাৎ বাহির থেকে একটা বিনের সুর ভেসে এলো। চমকালো কুহু, জানালার কাছে গেল দৌড়ে। সাপুরে বিন বাজাচ্ছে আর সাপটা কোমর দোলাচ্ছে। সাপটা দেখে চট করে কুহুর কিছু একটা মনে এলো যেন। সে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। রাহুলের সাথে বিচ্ছেদ হলেও একে অপরকে তারা ব্লক করেনি। কেন করেনি কেউ জানে না। সে মেসেঞ্জারে গিয়ে রাহুলের আইডিতে গিয়ে অনেক বছর পর মেসেজ করলো, এই আপনি কি নাচতেছেন? কিছুক্ষণের মাঝেই মেসেজটা সিন হলো। কুহু ভেবেছিল সিন করবে না। রাহুল রিপ্লাই করলো, মানে? না মানে, আমাদের এখানে একজন সাপুড়ে বিন বাজাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। সরি, নাচে ডিস্টার্ব করে ফেললাম। রাহুল হতভম্ব নয়নে তাকিয়ে রইল মেসেজটার দিকে। ভাষা হারিয়ে ফেলছে যেন।